কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা যারা রসায়ন নন মেজর 1 কোর্সে যুক্ত আছেন, আপনাদের সাথে আমি আজকে আলোচনা করব অম্ল ক্ষারক সমূহ। আমরা অম্ল ক্ষারক সমূহ আপনাদের নবম অধ্যায়ের উপরে ইতিমধ্যেই একটা ক্লাস নিয়েছিলাম। একটা ক্লাসের পরে দীর্ঘ একটা ব্রেকের পরে আবার ক্লাস শুরু করতেছি আমরা। তো ওই জায়গায় আসলে আলোচনা করছিলাম আরহেনিয়াস মতবাদ, ব্রনস্টেড লাউরি মতবাদ এবং লুইস মতবাদ, আপনারা সবাই জানেন। তো এই চ্যাপ্টার হয়তো আমাদের মোট 3টা ক্লাস লাগতে পারে, তার মধ্যে একটা ক্লাস ইতিমধ্যে চলে গেছে, আজকে দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা আলোচনার জন্য যে যে বিষয়গুলো রাখছি, এই চ্যাপ্টারে আমাদের পরীক্ষায় আসে, বিভিন্ন সালে আসছে, এরকম প্রশ্নগুলো আমরা রাখছি। তাহলে চলেন আমরা আলোচনা করি। তো আজকে আমরা আসলে যে প্রশ্নগুলো আলোচনা করতেছি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লীয় কিন্তু সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারীয় কেন, ব্যাখ্যা করো। অর্থাৎ এগুলো এক একটা লবণ, এদের জলীয় দ্রবণের প্রকৃতিটা অম্লধর্মী না ক্ষারধর্মী। অ্যালুমিনিয়াম সালফেটের জলীয় দ্রবণ অম্লীয় না ক্ষারীয়, ব্যাখ্যা করো। অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষারক কাকে বলে। তারপর একটা ছোট ম্যাথ আছে, 0.05 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ মান হিসাব করো। একটি ত্রিকারকীয় অ্যাসিডের নাম ও সংকেত লিখো। এটা ছোট প্রশ্ন। তাহলে আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাইলে চলেন আমরা আজকে আলোচনা করি যে কোনো লবণের জলীয় দ্রবণের প্রকৃতি আসলে কিরূপ হয়। তাহলে আমরা কি আলোচনা করব? যে কোনো লবণ। আমরা আসলে ছোট ক্লাসে মনে করতাম লবণ মানে নিরপেক্ষ, অর্থাৎ অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় যে নিরপেক্ষ যৌগ উৎপন্ন হয় এরকম বলতাম। তো লবণ মানে নিরপেক্ষ, কিন্তু না, ইন্টারমিডিয়েট আমরা বুঝলাম যে না, লবণ আসলে অম্লধর্মী আছে, ক্ষারধর্মী আছে এবং নিরপেক্ষ আছে। তো লবণ 3 ধরনের হয়, হয় অম্লধর্মী, নতুবা ক্ষারধর্মী, নতুবা নিরপেক্ষ। এখন এই অম্লধর্মী, ক্ষারধর্মী এবং নিরপেক্ষ অর্থাৎ যে কোনো লবণের জলীয় দ্রবণের প্রকৃতি কি হবে, আজকের মূলত ক্লাসটা আসলে আমাদের এই টপিকেরই উপর। তাইলে চলেন আমরা আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লীয় কিন্তু সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারীয় কেন। ঠিক অনুরূপ একটা কোয়েশ্চন, স্যার অ্যালুমিনিয়াম সালফেটের জলীয় দ্রবণ অম্লীয় না ক্ষারীয়, ব্যাখ্যা করো। স্যার এইগুলো আসলে এক একটা লবণ, এগুলো আসলে কি এক একটা লবণ। এখন লবণের জলীয় দ্রবণের প্রকৃতি কিরূপ হবে, এই কনসেপ্টটা আমাকে ক্লিয়ার করতে হলে আমাকে লবণ সম্পর্কে জানা লাগবে। লবণ আসলে কিভাবে গঠিত হয়, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ আসলে উৎপন্ন হয়। এখন এই যে এক একটা লবণ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম সালফেট, এই লবণের জলীয় দ্রবণের প্রকৃতি আসলে কি হবে, সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়। তাইলে চলেন আমরা একটু এই 2টা প্রশ্ন পড়ার আগে আমরা একটা বেসিক জেনে নিই। আসলে এই যে লবণ হয় অম্লধর্মী হবে, নতুবা ক্ষারধর্মী, অথবা নিরপেক্ষ হবে। তাইলে চলেন লবণ আসলে কিভাবে হয় আমরা যদি একটু দেখি। স্যার আমরা জানি যে স্যার অ্যাসিড এবং ক্ষার NaOH বিক্রিয়া করে হয় লবণ এবং পানি। আমরা লবণের সংজ্ঞা ইতিমধ্যে জানি, যে লবণের সংজ্ঞাটা আসলে কি, এটা হবে দেখেন, এই যে একটা অ্যাসিড, এই অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন ধাতু দ্বারা প্রতিস্থাপিত যে যৌগ উৎপন্ন করছে তাকে লবণ বলে। এখন এই যে সোডিয়াম ক্লোরাইড লবণ, এটা কি অম্লধর্মী না ক্ষারধর্মী, এটা আমাকে জানতে হবে বা বলতে হবে। স্যার এটা এই কোন লবণের জলীয় দ্রবণের প্রকৃতি কি, এটা জানতে হলে আমাকে আসলে তীব্র অম্ল এবং মৃদু অম্ল, তীব্র ক্ষার এবং মৃদু ক্ষার সম্পর্কে জানা লাগবে। তাহলে চলেন যে স্যার এই যে লবণটা হইল, এটা +1, এটা কি -1। একটা জিনিস দেখছেন নি স্যার, যে কোনো লবণের মধ্যে এই Na+টা আছে ক্ষারক থেকে, এই জন্য এটাকে আমরা বলি ক্ষারকীয় মূলক, আর এই Cl- আসছে অম্ল থেকে, এটা কি অম্লীয় মূলক। একটা লবণের 2টা অংশ থাকে, একটা ক্ষারকীয় মূলক, একটা অম্লীয় মূলক। এখন আমরা আসলে দেখব এই যে লবণটা আসছে, মানে সোডিয়াম ক্লোরাইড, মানে আমি বুঝতে হবে যে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl এর বিক্রিয়া থেকে আসছে। তাইলে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, এটা স্যার আমরা যে তীব্র ক্ষার আর মৃদু ক্ষারের সংজ্ঞার মধ্যে এটা কি তীব্র ক্ষার, এটা কি তীব্র ক্ষার। বলেন তো অ্যাসিডের মধ্যে HCl, এই Clটা আসছে HCl থেকে, বলেন তো এই অ্যাসিডটা কি মৃদু অ্যাসিড না?
আর তীব্র অ্যাসিড, এটা হলো তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড। এখন আমরা মৃদু অ্যাসিড কারা? সাধারণত জৈব অ্যাসিডগুলা অথবা কার্বনিক অ্যাসিড H2CO3 যে আমরা সফট ড্রিঙ্কসের মধ্যে খাই। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার, মৃদু ক্ষার কারা? অবস্থান্তর মূলের ক্ষারকগুলা, যেমন ফেরাস হাইড্রোক্সাইড, কপার হাইড্রোক্সাইড, এইগুলা। এটা এনাদার আলোচনা। তো আমরা বলবো যে সোডিয়াম ক্লোরাইডের যে লবণটা হয়েছে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিনের হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হয়েছে। সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, HCl তীব্র অ্যাসিড। এই যে দুইটা বিক্রিয়া করে যে লবণটা হবে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় লবণটা হবে নিরপেক্ষ লবণ, অর্থাৎ আমার এই লবণটা হবে নিরপেক্ষ। বিষয়টা কি বুঝতে পারছেন? নি দেখেন তো, এই লবণটা হবে কি? নিরপেক্ষ। অর্থাৎ আমরা যদি একটু বলি যে তীব্র অ্যাসিড প্লাস তীব্র ক্ষার যে লবণ হবে এটা হবে নিরপেক্ষ লবণ, নিরপেক্ষ বা প্রশম লবণ বলতে পারি। নিরপেক্ষ লবণ প্লাস পানি তো আসি, পানি আমরা এইভাবে লিখলাম। এখন মনে করেন একটা তীব্র অ্যাসিড প্লাস মৃদু ক্ষার, কি কার? মৃদু ক্ষার। তখন এই তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের যে লবণটা হবে সেই লবণটা হবে অম্লীয় লবণ। কি লবণ? অম্লীয় লবণ প্লাস পানি। আচ্ছা স্যার, আবার যদি আমি বলি যে মৃদু অ্যাসিড, মৃদু অ্যাসিড প্লাস তীব্র ক্ষার, তীব্র ক্ষার, সেটা হবে ক্ষারীয় লবণ, ক্ষারধর্মী লবণ বা ক্ষারীয় লবণ প্লাস H2। স্যার এই সূত্রটা আপনি মনে রাখলে, এই তিনটা সূত্র মনে রাখলে যে কোনো জলীয় দ্রবণের প্রকৃতি কি সেটা আপনি বলতে পারবেন। তো তীব্র অ্যাসিড তীব্র ক্ষার হবে নিরপেক্ষ লবণ, তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, এই যে যেটা তীব্র থাকবে তার প্রভাবটা আসলে কি বেশি থাকবে, সুতরাং এটা অম্লীয় লবণ। মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে লবণটা ওটা কি? ক্ষারীয় লবণ। এইটা আসলে আমি এই দুইটা প্রশ্ন পড়ার জন্য আমার একটা বেসিক লাগবে, এই বেসিকটা আমরা আপনাকে একটু বলে দিলাম। তাহলে এর মানে কি আমরা আসলে লবণ যে এতদিন জানতাম যে শুধু নিরপেক্ষ হয়, এই কথাটা সত্যি না। তো লবণ কি হইতে পারে? অম্লধর্মী হইতে পারে, ক্ষারধর্মী হইতে পারে, নিরপেক্ষ হইতে পারে। এগুলা কিসের উপর নির্ভর করে? এই যে লবণটা, এই লবণটা কোন কোন অ্যাসিড অথবা কোন কোন ক্ষারের সাথে বিক্রিয়া করে পরস্পরের সাথে লবণ গঠন করছে। তাইলে চলেন এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের মূল আলোচনা, মূল কোয়েশ্চনটা কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লীয় কিন্তু সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারীয় কেন? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লীয় কিন্তু সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারীয় কেন? আচ্ছা, ওরা বলে দিছে একটা অম্লীয় একটা ক্ষারীয়, আপনাকে আর খুঁজে বের করতে হচ্ছে না। এখন আপনি কারণটা আসলে বলবেন, কি কারণটা বলবেন। তো আমরা যে এটা যদি শিরোনামটা দিই যে সোডিয়াম কার্বনেটের, আচ্ছা আগে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিই ওদের বইয়ের অনুযায়ী, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লীয় কিন্তু সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারীয় বা ক্ষারধর্মী। এটা আমরা আসলে ব্যাখ্যা করতে চাই। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লীয় কেন আর সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ ক্ষারীয় কেন বা ক্ষারধর্মী কেন, এই বিষয়টা আসলে আমরা ব্যাখ্যা করতে চাই। স্যার দেখেন, আপনি প্রথমে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণটা, স্যার এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড কোথায় থেকে আসছে বলেন তো? এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে। তো আমি এটাকে পানির সাথে বিক্রিয়া দিয়ে দিই, উল্টা বিক্রিয়াটা ঘটাচ্ছি। এটা আদ্র বিশ্লেষণ করলে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আমরা ক্লাস 9-10-এও পড়ছিলাম যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অদক্ষেপ উৎপন্ন করে, এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আপনি সলিড দিলেও দিতে পারেন। সাথে হবে HCl, কি HCl। এখন আমি যদি সমতা সাধন করি, জায়গায় ক্লোরিন আছে 3টা, আমি এই জায়গায় দিলাম 3, হাইড্রোজেন হয়ে যায় 3 3 6, 3 2 6। এই যে স্যার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অদক্ষেপ করে, মানে পানিতে অল্প দ্রবণীয়,
মানে এটা অল্প পরিমাণে OH মাইনাস আয়ন উৎপন্ন করে। স্যার আর্হেনিয়াসের মতো যে ক্ষারক কাকে বলে? যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। এখন এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা হলো মৃদু ক্ষারক। আমরা কিভাবে চিনবো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং অবস্থান্তর মূলের ক্ষারকগুলো মৃদু ক্ষারক? কিন্তু আমি যদি এই জায়গায় দিতাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো তীব্র ক্ষারক। এই যে তীব্র তড়িৎ বিশ্লেষণ এবং মৃদু তড়িৎ বিশ্লেষণ আমি আপনাদের তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে পড়াইছিলাম। তো এগুলো তীব্র ক্ষারক। এটা এক কথায় বোঝার উপায় কি? সাধারণত ক্ষার ধাতু সমূহের যে ক্ষার এবং মৃৎকার ধাতু সমূহের যে ক্ষারগুলা তারা হয় তীব্র। আমি ওই দিকে আর যাচ্ছি না স্যার। আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আসলে মৃদু ক্ষারক। কি ক্ষারক? মৃদু ক্ষারক। সে পানিতে অল্প পরিমাণে আয়নিত হয়, অর্থাৎ OH মাইনাস আয়ন উৎপন্ন করে। তা আমরা একটু দেখি স্যার, এটা আসলে কি? মৃদু ক্ষার। আর এটা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা জানি এটা তীব্র অ্যাসিড। অ্যাসিডের মধ্যে কার্বনিক অ্যাসিড এবং জৈব অ্যাসিড ছাড়া সবগুলো আসলে বেশিরভাগই আসলে আমরা খনিজ অ্যাসিড যেগুলো আছে সেগুলো কি? তীব্র অ্যাসিড। তো স্যার আমরা সূত্রটা দেখেন তো, মৃদু ক্ষার আর অ্যাসিডের বিক্রিয়ায়, তীব্র অ্যাসিডের বিক্রিয়ায় যে লবণটা হয় সেটা কি? অম্লধর্মী। কি? অম্লধর্মী। এর মানে আমরা এটা বলতেই পারতেছি এটা অম্লধর্মী। প্রশ্ন হলো কারণটা আসলে কি? স্যার একটু চিন্তা করেন, এই যে মৃদু ক্ষার পানিতে অল্প পরিমাণে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। মৃদু ক্ষার অল্প পরিমাণে কি করে? হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। আর আমি এটাকে একটু উভমুখী তীর চিহ্ন দিয়ে দিলেও হবে, যে মৃদু ক্ষার AlOH3, আমি এটাকে উভমুখী তীর চিহ্ন দেই, মানে মৃদু যেগুলো এগুলাকে আমরা উভমুখী তীর চিহ্ন দিয়ে দিব। Al3+ আর OH মাইনাস, তিনটা OH মাইনাস একমুখ থেকে। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড তীব্র অ্যাসিড, এটাকে আমি একমুখী তীর চিহ্ন দিয়ে দিতে পারি। পানির মধ্যে দিলে H+ আর কি OH Cl মাইনাস, H+ আর Cl মাইনাস। স্যার একটু খেয়াল করেন, এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড মৃদু ক্ষারক আর এটা কি তীব্র ক্ষারক, তীব্র অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড তীব্র অ্যাসিড। যারা তীব্র তাদেরকে আমি আসলে একমুখী তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব, যারা মৃদু তাদেরকে উভমুখী তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব। স্যার একটু দেখেন তো, এর মানে কি? যেহেতু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড মৃদু ক্ষারক, সে অল্প পরিমাণে বিয়োজিত, অল্প পরিমাণে কি হয়? বিয়োজিত হয়। আর যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড তীব্র অ্যাসিড, সে পানিতে দেওয়া মাত্রই বিয়োজিত হয়ে কি করবে? H+। এটা কি? বেশি পরিমাণে, এটা অধিক, এটা অধিক। অল্প পরিমাণে আমরা যদি বলি ক্ষারক মানে কি? সে অল্প OH মাইনাস আয়ন উৎপন্ন করবে, আর সে কি করবে? অধিক H+ আয়ন উৎপন্ন করবে। স্যার একটু বুঝেন, মৃদু ক্ষারক কারা? যারা জলীয় দ্রবণে অল্প পরিমাণে OH মাইনাস আয়ন উৎপন্ন করে। সুতরাং যেহেতু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড মৃদু ক্ষারক, সে অল্প পরিমাণে OH মাইনাস আয়ন উৎপন্ন করলো। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তীব্র অ্যাসিড, এর মানে কি? সে সম্পূর্ণ রূপে বিয়োজিত হবে, অর্থাৎ অধিক পরিমাণে H+ আয়ন উৎপন্ন করবে। স্যার ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পলের জন্য মনে করেন এটা প্রতি মিনিটে 10টা OH মাইনাস আয়ন উৎপন্ন করে। স্যার একটু খেয়াল করেন, আমি কয়টা দিছি? 10টা OH মাইনাস। আর ততক্ষণে সে কি করে? প্রায় 100টা H+ আয়ন উৎপন্ন করে ফেলে। স্যার একটু বিষয়টা খেয়াল করেন, আমরা কি বলতেছি? যেহেতু এটা মৃদু ক্ষারক, সে প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে 10টা OH মাইনাস আয়ন উৎপন্ন করে, আর ওই সময়ে সে করে 100টা H+, কারণ এটা তীব্র অ্যাসিড। এখন দেখেন, এই যে H+ এবং OH মাইনাস একই দ্রবণের মধ্যে থাকতেছে, তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে কি বানায় ফেলতেছে? পানি, H2O। কি বানাচ্ছে? H2O। তা আমরা যদি আমাদের ওই হিসাবটা ধরি, এটা হলো 10টা আর এটা কি 100টা। এখন এই 10টা OH মাইনাসে এই জায়গা থেকে 100টা H+ থেকে কি করবে? 100টা H+ আর 10টা OH মাইনাস থেকে সে কি করবে? এই 10টা OH মাইনাসে এই জায়গা থেকে 10টা H+ নিয়ে গেল, 10টা H+ মিয়া বিক্রিয়া করে কি বানায় ফেলছে? পানি। এর মধ্যে রইলটা কি আসলে? এই বিক্রিয়া শেষে পানি হওয়ার পরেও এটার মধ্যে 90টা H+ কি অতিরিক্ত রয়ে গেছে না? স্যার কথাটা একটু খেয়াল করেন, একই পাত্রের মধ্যে এই জায়গায় 100টা H+ আর এই জায়গায় আছে 10টা OH মাইনাস। এরা পরস্পরের সাথে যখন বিক্রিয়া করলো, তো এই জায়গায় 10টা OH মাইনাসে 10টা H+ নিয়ে গেল, 90টা H+ রয়ে গেল। আর দ্রবণে অতিরিক্ত H+ থাকা মানে কি? এটা অম্লীয়। সুতরাং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কি? অম্লীয়। স্যার আমি একটু কথা মনে হয় বেশি বলে ফেলছি। আপনি শর্ট ভার্সনে পরীক্ষায় আনসারটা কিভাবে করবেন? বলবেন যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে।
অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটি মৃদু ক্ষারক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি তীব্র অ্যাসিড। মৃদু ক্ষারক পানিতে অল্প পরিমাণে আয়নিত অল্প পরিমাণে হাইড্রোক্সাইড উৎপন্ন করে। অপরপক্ষে হাইড্রোক্লোরিক অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত অধিক পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে। অল্প পরিমাণে OH- এবং অধিক পরিমাণে H+ পরস্পরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষযোগ্য পানি উৎপন্ন করার পরও দ্রবণে অতিরিক্ত কিছু H+ থেকে যায়, সুতরাং এটার জলীয় দ্রবণের প্রকৃতি কি? অম্লীয়। শেষ। এখন আসেন ঠিক তার উল্টাটা, আমরা যদি এখন ওইটা বলি যে সোডিয়াম কার্বনেটেরটা, সোডিয়াম কার্বনেট পানির সাথে বিক্রিয়া দিবেন সেম ভাবে, কি হবে বলেন তো? সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ এটা আমার দিন শেষে এটা প্রক্রিয়াটা কি হইল? অম্লীয় হইল। আচ্ছা স্যার, সোডিয়াম কার্বনেট প্লাস পানি দিলে সোডিয়াম হাইড্রোক্সাইড আর কার্বনিক অ্যাসিড, কি অ্যাসিড? আপনি আসলে এই সোডিয়াম কার্বনেট দেখার পরে আপনার মনে হওয়া উচিত যে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে, এটা কার্বনিক অ্যাসিড থেকে। আমরা জানি কার্বনিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে কার্বনিক অ্যাসিড, যেটা আমরা সফট ড্রিঙ্কসের মধ্যে খাই। যেহেতু এটা মৃদু অ্যাসিড এই জন্য আমরা খাইতে পারি। আমরা যদি সমতা সাধন করি, এই জায়গায় সোডিয়াম একটা, এই জায়গায় দুইটা, আমি দিলাম 2। আমরা জানি 1 নম্বর গ্রুপের ক্ষারগুলা তীব্র, সুতরাং এটা তীব্র ক্ষার, এটা কি মৃদু অ্যাসিড, যেহেতু আমরা খাইতে পারি সফট ড্রিঙ্কসের মধ্যে। আচ্ছা স্যার, তো মৃদু অ্যাসিড এখন এই সেম ব্যাখ্যাটা যে এই মৃদু অ্যাসিড অল্প পরিমাণে H+ আয়ন উৎপন্ন করবে আর সোডিয়াম হাইড্রোক্সাইড অধিক পরিমাণে কি করবে? আমরা যদি বিক্রিয়া দিয়ে দেখাই, কার্বনিক অ্যাসিড উভমুখী তীর চিহ্ন দিলাম, H+2 CO3 2 মাইনাস, মানে এটা অল্প পরিমাণে H+ আয়ন উৎপন্ন করবে। আর সোডিয়াম হাইড্রোক্সাইড কি? একমুখী তীর চিহ্ন, এটা পানিতে বেশি বেশি বিয়োজিত হবে, অর্থাৎ Na+ আর কি হবে? OH-। এখন মানে কি? অতিরিক্ত OH- আর অল্প পরিমাণে H+, বিক্রিয়া করে পানি হওয়ার পরেও দ্রবণে কি থাকবে? নিরপেক্ষ যৌগ। এই দেখেন H+ আর OH- মিলে পানি হওয়ার পরও যেহেতু এটা অধিক, এটা কি অধিক পরিমাণে, এটা কি অল্প পরিমাণে, তাহলে অধিকটা অল্পর সাথে বিক্রিয়া করার পরেও কিছু পরিমাণ OH- কি দ্রবণে থেকে যাবে, সুতরাং এটা কি ধর্মী? ক্ষার ধর্মী। আশা করি বুঝতে পারছেন। তো বলবেন কি সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষার ধর্মী, কারণ সোডিয়াম কার্বনেট পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, যার ফলে সে পানিতে দ্রবীভূত সম্পূর্ণরূপে দ্রবীভূত অধিক পরিমাণে OH- আয়ন উৎপন্ন করে, এবং কার্বনিক অ্যাসিড মৃদু অ্যাসিড, এই জন্য সে পানিতে বিয়োজিত অল্প পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে। এই অধিক সংখ্যক OH- অল্প পরিমাণে H+ এর সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ যৌগ পানি উৎপন্ন করার পরেও দ্রবণে কিছু অতিরিক্ত পরিমাণে কি থেকে যায়? OH- থেকে যায়, সুতরাং তার জলীয় দ্রবণ ক্ষারধর্মী। আশা করি আমরা এই প্রশ্নটা আমাদের পড়া হয়ে গেছে স্যার, বুঝতে পারছেন আশা করি। এখন সেম স্যার অনুরূপভাবে আমরা যদি পরের প্রশ্নটা দেখি, মুছে ফেলি স্যার। আচ্ছা, আমাদের 2 নম্বর কোয়েশ্চনটা কি? যে অ্যালুমিনিয়াম সালফেটের জলীয় দ্রবণ অম্লীয় না ক্ষারীয়? সেম আমরা কি করব? অ্যালুমিনিয়াম সালফেট আমরা আগে পানির সাথে বিক্রিয়া করব, দিলে আচ্ছা বলেন তো অ্যালুমিনিয়াম সালফেটে অ্যালুমিনিয়ামটা কোথায় থেকে আসছে আর সালফেটটা কোথা থেকে আসছে? বলতে পারবেন? এটা বলতে পারলেই আপনার আসলে আনসারটা হয়ে যাবে। চলেন তাইলে আমরা আসলে দেখি। আমরা এখন ইকুয়েশনটা আলোচনা করব। আমাদের ইকুয়েশনটা কি ছিল? যে অ্যালুমিনিয়াম সালফেটের জলীয় দ্রবণের অম্লীয় না ক্ষারীয় ব্যাখ্যা করো। আমাদের প্রশ্নটা হলো, এখন আমাদের প্রশ্নটা হলো অ্যালুমিনিয়াম সালফেটের জলীয় দ্রবণ অম্লীয় না ক্ষারীয়? Al2SO4 হোল 3 এর জলীয় দ্রবণ অম্লীয় না ক্ষারীয়? ওকে স্যার, আমরা এখন এই প্রশ্নের উত্তরটা আলোচনা করতে চাই। অ্যালুমিনিয়াম সালফেটের জলীয় দ্রবণ অম্লীয় না ক্ষারীয়? ওকে স্যার, আমরা কি করব? সেম আগের মতো, যে এই অ্যালুমিনিয়াম সালফেট পানির সাথে বিক্রিয়া দিলে, আপনারা কি বুঝতে পারছেন অ্যালুমিনিয়ামটা কোথা থেকে আসছে? এই অ্যালুমিনিয়াম আসছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে, সালফেট আসছে সালফিউরিক অ্যাসিড থেকে, অর্থাৎ সে পানির সাথে বিক্রিয়া করে কি বানাবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড। বুঝছেন স্যার? এই অ্যালুমিনিয়ামটা আসছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে, আর সালফেটটা আসছে সালফিউরিক অ্যাসিড থেকে।
এখন আমরা যদি একটু সমতা সাধন করতে চাই, অ্যালুমিনিয়ামের জায়গায় 2টা, এই জায়গায় 1টা দিলাম আমি 2। এখন দেখেন হাইড্রোজেন কি হয়ে গেছে, হাইড্রোজেনের জায়গায় 6টা, 6 2, এই জায়গায় সালফেট কয়টা দেখেন তো 3টা, এই জায়গায় হয়েছে 1টা, এই জায়গায় আমি 3 দিলাম, হাইড্রোজেন হয়ে গেছে 3 দুগুণে 6, আর এই জায়গায় হচ্ছে 6 12, অর্থাৎ 6 দুগুণে 12। আশা করি হয়ে গেছে, আশা করি হয়ে গেছে। এখন দেখেন স্যার, এই অ্যালুমিনিয়াম সালফেট পানির সাথে বিক্রিয়া করে আসলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। স্যার বলেন তো, এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটু আগে আমরা কি বলছিলাম, এটা পানিতে অল্প পরিমাণে আয়নিত হয়, সুতরাং এটা কি মৃদু ক্ষার, মৃদু ক্ষার, এটা অদক্ষে উৎপন্ন করে। এটা কি সালফিউরিক অ্যাসিড কি মৃদু না তীব্র? অবশ্যই তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড। ওকে স্যার, এখন বলেন তো কি হবে, সেম আগের মতো, যেহেতু সালফিউরিক অ্যাসিড H2SO4 একমুখী তীরচিহ্ন পানির মধ্যে দিলাম, দিলে H প্লাস সামনের সাথে হবে কি সালফেট 2 মাইনাস, এটা অধিক পরিমাণে H প্লাস, কি অধিক H প্লাস। আবার আমরা জানি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি বলেন তো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড মৃদু ক্ষার, এই জন্য আমরা এই জায়গায় পানি দিব উভমুখী তীরচিহ্ন, এই জায়গায় কি হবে অ্যালুমিনিয়াম 3 প্লাস আর OH মাইনাস 3, এটা কি অল্প পরিমাণে, অল্প OH মাইনাস। এখন এই যে অধিক H প্লাস এবং অল্প OH মাইনাস বিক্রিয়া করে কি হয়ে যাবে পানি। এই পানি হওয়ার পরেও যেহেতু H প্লাসের পরিমাণটা বেশি, দ্রবণে কিছু অতিরিক্ত H প্লাস থেকে যাবে, সুতরাং তার জলীয় দ্রবণ কি হবে অম্লীয়। আশা করি আপনার এই প্রশ্ন উত্তরটাও ক্ষারক টপিকটা নিয়ে। আমরা অ্যাসিডের যে 3টা মতবাদ শিখছিলাম, ব্রনস্টেড-লাউরি মতবাদের মধ্যে একটা, তো ব্রনস্টেড-লাউরি মতবাদটা কি ছিল স্যার, যে সকল পদার্থ অন্য পদার্থকে প্রোটন দান করে তারা অম্ল, আর যে সকল পদার্থ অন্য পদার্থ হতে প্রোটন গ্রহণ করে তাদেরকে ক্ষারক বলে। এই আসলে ব্রনস্টেড-লাউরি মতবাদের উপর ভিত্তি করে আমরা অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারের ব্যাখ্যাটা দিতে পারি। তাইলে আসুন আমরা আসলে দেখে নিই যে অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষারক কাকে বলে ব্যাখ্যা করো, বা উদাহরণ সহ আমরা আসলে লিখব। আমি একটু সংজ্ঞাটা লিখে রাখছি, অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারক। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে এটা ক্লিয়ার করতে চাই। এক্সাম্পলটা মনে করেন অ্যামোনিয়া NH3, তার সাথে আমি পানির বিক্রিয়া দিলাম। আসলে পানির বিক্রিয়া দিলে এই পানি একটা প্রোটন ত্যাগ করলে এটা হবে অ্যামোনিয়াম প্লাস আর হবে OH মাইনাস। মূলত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়, এটা ক্যাটায়ন আর অ্যানায়ন হিসেবে থাকলে অ্যামোনিয়াম। আর এখন দেখেন স্যার, এই যে অ্যামোনিয়া সে কি করতে পারছে, এই জায়গা থেকে একটা প্রোটন গ্রহণ করছে। এই পানি কিভাবে বিয়োজিত, H প্লাস আর কি OH মাইনাস। স্যার এই যে তার মুক্ত জোড়া আছে, সে কি করছে এক জোড়া ইলেকট্রন তাকে দিয়ে, আমি তীর চিহ্নটা এইভাবে দিয়ে দিই, যে অ্যামোনিয়া এক জোড়া ইলেকট্রন দিয়ে হাইড্রোজেনের সাথে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। তো সে কি করছে, অ্যামোনিয়া প্রোটন গ্রহণ করছে, যারা প্রোটন গ্রহণ করে তারা ক্ষারক। আমরা এতদিন জানতাম পানি আসলে নিরপেক্ষ, কিন্তু না, পানি আসলে তার বিক্রিয়ার মাধ্যম হিসেবে কখনো অম্লের মতো বা কখনো ক্ষারের মতো আচরণ করে, এটা উভধর্মী পদার্থ হিসেবে আচরণ করে। এই পানির মধ্যে কিন্তু মুক্তজোড় ইলেকট্রন আছে, এটা আমরা সবাই জানি। এখন সে কি করছে, এই যে মুক্তজোড় ইলেকট্রন আছে, তো পানি বিয়োজিত হয়ে পানি বিয়োজিত এসে H প্লাস আয়ন ত্যাগ করছে, এবং আমি এই জায়গায় মুক্তজোড় আলাদাভাবে না দেখাইলেও চলবে, সমস্যা নেই। তো পানি বিয়োজিত H প্লাস হয়েছে, তো H প্লাসটা তার সাথে যুক্ত হইয়া একটা অম্ল বানাইছে। আমরা তো জানি যে সকল পদার্থ প্রোটন গ্রহণ করে সেটা ক্ষারক। এখন এই অ্যামোনিয়া যখন H প্লাস গ্রহণ করছে তখন হয়েছে অ্যামোনিয়াম, তখন সে কিন্তু আবার অম্ল হয়ে গেছে। কি হয়ে গেছে? অম্ল। প্রশ্ন হলো স্যার এটা কেমনে? ওই যে স্যার অ্যামোনিয়াম, এটা বিয়োজিত কি হবে বলেন তো? অ্যামোনিয়া প্লাস H প্লাস। তা আমরা তো ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে জানি যে সকল পদার্থ প্রোটন ত্যাগ করতে পারে তারা অম্ল, সুতরাং সে অম্ল, এই কথা আমরা লিখতেই পারি। এখন আসেন ক্ষারক, যে সকল পদার্থ অন্য পদার্থতে কি করে, হ্যাঁ ক্ষারক গেল। এখন আসেন পানি এই জায়গায় আসলে কিভাবে আচরণ করছে। পানি কি করছে, H2O সেই H প্লাস ত্যাগ করছে এবং OH মাইনাস আয়ন উৎপন্ন হয়েছে, সুতরাং এই জায়গায় সে অম্ল হিসাবে আচরণ করছে। কি হিসাবে? অম্ল। স্যার আমরা অ্যাসিড কাকে বলি বলেন তো? HCl, মনে করেন সেই H প্লাস আর কি Cl মাইনাস। পানিও এরকম সেম করছে না, দেখেন তো, পানি বিয়োজিত H প্লাস এবং OH মাইনাস হয়েছে।
সুতরাং HCl এ যেরকম আচরণ করছে পানিও সেরকম আচরণ করছে, সুতরাং পানি জায়গায় অম্ল হিসাবে আচরণ করছে। এই অম্ল হিসাবে আচরণ করার ফলে OH মাইনাস যেটা হয়েছে সেটা কি ক্ষারক, সেটা কি ক্ষারক। একটু খেয়াল করেন স্যার, এই অ্যামোনিয়া ক্ষারক, সে প্রোটন গ্রহণ করে অম্ল হয়েছে, আর এই পানি অম্ল, সে প্রোটন ত্যাগ করে হয়েছে ক্ষারক। তাইলে আসলে হ্যাঁ, তাইলে আমরা একটু দেখি, উপরের অংশটা একটু মুছে নি। তাইলে আমরা আসলে দেখি যে অ্যামোনিয়া হইছে অ্যামোনিয়াম, এটা অনুবন্ধী যুগল বলি। আমরা কি বলি এটাকে? অনুবন্ধী যুগল। এটা কি অনুবন্ধী যুগল, অনুবন্ধী যুগল। হ্যাঁ, এই অম্ল থেকে এই ক্ষারক হয়েছে, এটাকে আমরা বলবো অনুবন্ধী যুগল, অনুবন্ধী যুগল। এখন আমরা যদি সংজ্ঞাটা আসলে বলি স্যার, একটু খেয়াল করবেন, অনুবন্ধী অম্ল কাকে বলে। তো আমরা আসলে ক্ষারক থেকে শুরু করব। অনুবন্ধী অম্লের সংজ্ঞার সময় ক্ষারকটা প্রথমে বলবো, আর অনুবন্ধী ক্ষারকের সময় অনুবন্ধী অম্ল থেকে শুরু করব। তো অনুবন্ধী অম্ল, কোনো ক্ষারকের সাথে একটি প্রোটন যুক্ত হলে যে অম্লের সৃষ্টি হয় তাকে ওই ক্ষারকের অনুবন্ধী অম্ল বলে। স্যার একটু খেয়াল করেন, কোনো ক্ষারকের সাথে, এই যে একটা ক্ষারক, কোনো ক্ষারকের সাথে একটি প্রোটন যুক্ত হলে, এই ক্ষারকের সাথে একটা প্রোটন যুক্ত হইলে এই পানি হয়। কোনো ক্ষারকের সাথে একটি প্রোটন যুক্ত হলে যে অম্লের সৃষ্টি হয়, এই ক্ষারকের সাথে একটা H+ যুক্ত হলে সেই অম্লের মানে পানির সৃষ্টি হয়, থাকে ওই ক্ষারকের অনুবন্ধী অম্ল বলে। অর্থাৎ এই জায়গায় OH মাইনাসটা হলো, OH মাইনাসের অনুবন্ধী অম্ল হলো পানি, OH মাইনাসের অনুবন্ধী অম্ল হলো কি পানি। ওকে, অর্থাৎ আমি এক কথায় যদি বলি যে OH মাইনাস এর অনুবন্ধী অম্ল হলো H2O। তারপরে অনুবন্ধীর অম্লের সংজ্ঞা হয়ে গেছে। একটু মনে রাখবেন স্যার, কিভাবে মনে রাখবেন, যে অম্লের সময় ক্ষারক থেকে শুরু করব। অর্থাৎ কোনো ক্ষারক একটি প্রোটন গ্রহণ করলে, মানে OH মাইনাস একটা প্রোটন গ্রহণ করলে যে অম্লের সৃষ্টি হইতো, এই যে অম্লের, তাই তো, এই যে অম্লের সৃষ্টি হয় থাকে ওই অম্লকে ওই ক্ষারকের অনুবন্ধী অম্ল বলে। এখন আসেন অনুবন্ধী ক্ষারক। এখন ক্ষারক, অনুবন্ধী ক্ষারক বলতেছি না, আমি সংজ্ঞাটা শুরু করব অম্ল থেকে। কোনো অম্ল একটি প্রোটন ত্যাগ করলে যে ক্ষারকের সৃষ্টি হয়, কোনো অম্ল একটি প্রোটন ত্যাগ করলে, এখন স্যার এই যে অম্ল NH4 একটি প্রোটন ত্যাগ করলে, সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করতো, ত্যাগ করে কি হইতো? অ্যামোনিয়া হইতো। কোনো অম্ল একটি প্রোটন ত্যাগ করলে যে ক্ষারকের সৃষ্টি হয় তাকে ওই অম্লের অনুবন্ধী ক্ষারক বলে, ওই অম্লের অনুবন্ধী ক্ষারক বলে। অর্থাৎ আমার যে NH4 অম্ল আছে, NH4+ অম্ল এর অনুবন্ধী ক্ষারক হলো অ্যামোনিয়া। এই স্যার অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারক, আশা করি বুঝতে পারছেন। সংজ্ঞাটা কি স্যার? অনুবন্ধী অম্ল, অম্ল সংজ্ঞার সময় কোনো ক্ষারকের সাথে একটি প্রোটন যুক্ত হলে যে অম্লের সৃষ্টি হয় তাকে ওই ক্ষারকের অনুবন্ধী অম্ল বলে। এখন আসলে অনুবন্ধী ক্ষারক, কোনো অম্ল একটি প্রোটন ত্যাগ করলে যে ক্ষারকের সৃষ্টি হয় তাকে ওই অম্লের অনুবন্ধী ক্ষারক বলে। আপনি ওইভাবে এক্সাম্পল দিলেন যে অ্যামোনিয়ার সাথে পানি যুক্ত হইলে, তো অ্যামোনিয়া একটা প্রোটন গ্রহণ করেছে অ্যামোনিয়াম, সুতরাং এটা ক্ষারক, এটা অম্ল। আর পানি H+ ত্যাগ করছে, সুতরাং সে অম্ল, সে কি ক্ষারক। এরা হলো অনুবন্ধী যুগল। অর্থাৎ আমরা বলতে পারি এই যে ক্ষারক, এই ক্ষারকের অনুবন্ধী অম্ল হইল পানি, আর এই যে অম্ল, এই অম্লের অনুবন্ধী ক্ষারক হইল অ্যামোনিয়া। আশা করি অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারক বিষয়টা আমরা বুঝতে পারছি। তারপরে আমাদের দুইটা ছোট ম্যাথ আছে, অর্থাৎ পিএইচ নির্ণয় করা। কি করা? পিএইচ নির্ণয় করা। তাহলে আমরা এই অংশটা একটু মুছে বলি, অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষারক। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা স্যার, এখন আমাদের ছোট ছোট প্রশ্নের মধ্যে আসে, যে কোনো অ্যাসিডের একটা নির্দিষ্ট ঘনমাত্রা দেয়া থাকবে, তার পিএইচ নির্ণয় করা। আমরা তো জানি পিএইচ কাকে বলে। কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে কি বলা হয়? পিএইচ বলে।
আমি যদি পিএইচ এর সংজ্ঞাটা আপনাকে একটু মনে করাই দিই যে পিএইচ কাকে বলে, কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। তাই আসলে এর সমীকরণটা কি, পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস আয়ন, এই আসলে ফর্মুলাটা। এখন এই ফর্মুলাটা আমরা গত ক্লাসে পড়ছিলাম যে পিএইচ কাকে বলে, কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে তার পিএইচ বলে। এখন আপনাকে বলছে বোর্ডে আসছে বিভিন্ন সময়, মনে করেন 0.01 মোলার HCl দ্রবণের পিএইচ নির্ণয় করো। আমি যদি এটা করতে চাই, আমার প্রশ্নটা কি, প্রশ্নটা 0.01 মোলার HCl দ্রবণের পিএইচ মান নির্ণয়, পিএইচ মান নির্ণয়। তাইলে আমাদের ফর্মুলাটা কি স্যার, আমরা জানি পিএইচ ইজ ইকুয়াল টু কি মাইনাস লগ এইচ প্লাস আয়ন। এখন স্যার এই যে মাইনাস লগ এইচ প্লাস আয়ন, এটা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বোঝায়। কি বোঝায়? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এখন এই জায়গায় এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত, এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত, এখানে এইচ প্লাস এর ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট অফ এইচ প্লাস ইজ ইকুয়াল টু 0.01 মোলার। এটা আপনারা বুঝেন কিনা দেখেন, যে আসলে এটা এইভাবে মনে রাখবেন যে এই HCl আমরা যদি থার্ড ব্র্যাকেট অফ HCl এর ঘনমাত্রা যা ইজ ইকুইভ্যালেন্ট আমরা লিখতে পারি এইচ প্লাস এর ঘনমাত্রাও কি তা। প্রশ্ন হলো কেন, এটাকে আমরা সমতুল চিহ্ন ইউজ করতে পারি, যে এটার এক মোল থেকে এটার হাইড্রোক্লোরিক অ্যাসিডের এক মোল থেকে 1 মোল আয়ন উৎপন্ন হবে, সুতরাং তার ঘনমাত্রা কি থাকবে, সেম থাকবে। তো আমি এই জায়গায় যদি মাইনাস লগ এটার মান 0.01, আমি যদি এটাকে ক্যালকুলেশন করি মনে হয় 2 মান আসবে, আপনারা একটু দেখতে পারেন। তাইলে আসলে কি মাইনাস লগ 0.01 ক্লোজ ব্র্যাকেট ইজ ইকুয়াল টু 2। তাইলে আসলে বুঝতে পারছেন যে 0.01 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের পিএইচ মান কত। আশা করি আমরা এটা পারবো। অনুরূপভাবে আমরা আরেকটা করি, আমাদের আরেকটা দিচ্ছে কি, হ্যাঁ আমরা যদি করি, প্রশ্নটা যদি একটু লিখি, আমাদের এই প্রশ্নটা কি যে 0.05 মোলার, এটা আমাদের আনসার পিএইচ আগেরটার, 0.05 মোলার সালফিউরিক অ্যাসিডের H2SO4 দ্রবণের পিএইচ মান নির্ণয় করো, পিএইচ মান নির্ণয় আমরা করতে চাই। এখন স্যার সূত্রটা তো আমরা জানি সবাই, তো একটু দেখেন, আমরা জানি কি জানি, আমরা জানি পিএইচ ইজ ইকুয়াল টু কি হবে মাইনাস লগ এইচ প্লাস আয়ন। এখন আপনার সেই এই জায়গায় এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত স্যার, আগের মতো কি ওইটার মতো কি 0.01 হবে না, এই জায়গায় একটু বুঝার আছে। কি বুঝবেন আপনি একটু দেখেন, যে এখানে আমি সাইডে লিখি, এখানে আপনাকে আমি এটা বোঝানোর জন্য আগে একটু বিয়োজনটা লেখাই দিই, H2SO4, আচ্ছা স্যার এটা বিয়োজিত হইয়া কি হবে, H প্লাস দুইটার সাথে হবে কি সালফেট। আপনার চাইলে এটা লিখতে পারেন, সমস্যা নেই, না লিখলেও হবে। এই 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে 2 মোল হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। কি হয় স্যার, 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে 2 মোল হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়েছিল স্যার, 1 মোল থেকে 1 মোল H প্লাস এ আসলে কি হয়েছিল, উৎপন্ন হয়েছিল। এখন এই যে H প্লাস এর ঘনমাত্রা, অতএব H প্লাস এর ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট অফ H প্লাস ইজ ইকুয়াল টু কি হবে জানেন, এটার 1 মোল থেকে এটার 2 মোল হতে 2 ইন্টু তার ঘনমাত্রা কত 0.05, এই যে স্যার এত মোলার হবে। এটাকে আমরা গুণ যদি দেই কি হচ্ছে 0.05 ইন্টু 2, 0.1 মোলার।
আশা করি স্যার বুঝতে পারছেন। এখন আমি এই জায়গায় লিখি মাইনাস লগ 0.1 মোলার ইজিক্যাল টু কি হচ্ছে মাইনাস লগ ক্লোজ ব্র্যাকেট 0.1 ইজিক্যাল টু 1, অতএব তার পিএইচ মান কি 1। এখন বলেন তো একটার পিএইচ মান 2 আর একটার পিএইচ মান 1, কোনটার তীব্রতা বেশি? যার পিএইচ মান কম সেই অ্যাসিডের তীব্রতা আসলে কি বেশি। আশা করি আপনারা